সুদেবের হাত থেকে লাজুকে বাঁচাতে মরিয়া হলো অনুভব। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় অনুভব রাতের বেলায় অপেক্ষা করতে থাকে কখন লাজু ফোন করবে, কিন্তু লাজুর সাথে খারাপ ব্যবহার করে সুদেব। লাজুকে রীতিমতো ধাক্কা মেরে ফেলে দেয়। তারপর খাটের কোণায় লেগেছে লাজুর কপালটা, আর লাজুর কপালে অনেকটাই ক্ষত সৃষ্টি হয়। লাজু রাগ অভিমান করে বাইরে এসে পড়তে বসে পড়ে, কিন্তু বারবার করেই মনে করতে থাকে অনুভবের কথা। কিছুতেই তার পড়ায় মন বসে না, কিন্তু লাজু এটাও জানে পড়তে তাকে হবেই। সব কিছুর একটাই সলিউশন, ভালো করে পড়া আর ডাক্তার হওয়া। এর মধ্যেই লাজুর সাথে জোরাজুরি করতে শুরু করে সুদেব। সুদেব ভাবে লাজুকে যে করেই হোক আটকাতে হবে ঘরে, আর তার জন্য মাঝরাতে লাজুর ওপরে ঝাঁপিয়ে পড়ে সুদেব। আর এটা দেখার পরে অনুভব লাজুকে বাঁচাতে মরিয়া হয়, কিন্তু ছিল একটা পুরোটাই স্বপ্ন। অনুভব আসলে স্বপ্ন দেখে ভয় দেখে কেঁপে ওঠে আর বলে, একবার যদি ওই সুদেবকে পাই তাহলে একেবারে শেষ করে দেব। ও যদি লাজুর কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে ওকে আমি ছাড়বো না। লাজু, ইচ্ছে করছে তোমাকে নিয়ে অনেক দূরে পালিয়ে যাই, যেখানে তোমাকে আর আমাকে কেউ চিনবে না, আর কেউ আমাদের জীবনে বাধা দিতে আসবে না। সবটাই এই বনলতার জন্য হয়েছে। তবে তুমি যদি জোর গলায় বলতে যে তুমি যাবে না, তাহলে আমিও তোমার হয়ে আরও বেশি জোর দিতে পারতাম, কিন্তু যেহেতু তুমি জোর খাটাওনি তাই আমিও বেশি কিছু বলতে পারলাম না। এরপরেই দেখা যায় অনুভব তো ছটপট করতে থাকে, কিন্তু তবুও অনুভবের ফোন লাজু ধরতে চায় না। লাজু ভাবে কোনোভাবেই এখন আর ফোনটা ধরা যাবে না। তার মধ্যেই সুদেব এসে বলে, কিরে লাজু, তুই বাইরে এসে পড়ছিস, চল ঘরে চল। কিন্তু লাজু বলে, আমি যাব না। সুদেব অনেক জোরাজুরি করতে থাকে, তবুও লাজু যেতে চায় না আর বলে, আমাকে চুপ করে পড়তে দাও। এইভাবে যদি তুমি অশান্তি করতে থাকো তাহলে কিন্তু আমার পড়া হবে না, আর সেক্ষেত্রে কিন্তু আমাকে অন্য কিছু ভাবতে হবে। সুদেবকে যা না তাই কথা শুনিয়ে বা ঘরে তো পাঠিয়ে দেয়। তারপর লাজু মন দিয়ে পড়াশোনা করতে থাকে। এরপর সকাল হতেই লাজু তো বেরোবে কলেজে যাবে বলে, ঠিক সেই মুহূর্তে কমলা বলে, বাহ, শুরু হয়ে গেল আবারও কলেজ যাওয়া। তখন লাজু বলে, আমি তো কলেজ যাবই, কবে বন্ধ করেছিলাম কলেজ যে বলছো শুরু হয়ে গেছে? আমি তো ঘরের সব কাজই করেছি, কোনো কাজই তো বন্ধ নেই, সব কাজই তো ঠিক মতন করে যাচ্ছি। আমি তো রান্নাও করেছি, আবার বাসনও মেজে দিয়েছি। কমলা বলে, ওই কাজগুলো করলেই কি হয়ে গেল? সংসারে অনেক রকমের কাজ থাকে, যেটা হয়তো বলে বোঝানো যাবে না, বুঝলে? কিন্তু তোমাকে বাড়িতে থাকতে হবে, তোমার আর এত পড়াশোনা দিয়ে কোনো কাজ নেই। কিন্তু এরপরেই লাজু তখন বলে, কিন্তু আমি তো ডাক্তারি পড়বার জন্যই এত কিছু লড়াই করছি, আর আমার ডাক্তারি পড়বার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। আমি কোনোভাবেই হেরে যাব না। এতটা দূর যখন এসেছি, বাকি দূরও আমি ঠিক যেতে পারবো। এর মধ্যেই সুদেব বলে, লাজু, তুই আবার মায়ের মুখে মুখে কথা বলছিস, তুই কিন্তু এরকমটা করতে পারিস না। লাজু বলে, উনি যদি ঠিক মতন কথা বলতে পারে তাহলে অবশ্যই আমিও ঠিক মতন কথা বলতে পারবো, কিন্তু যদি উনি কোনো বাজে কথা বলে তাহলে সেটার উত্তর তো বাজেই হবে, তাই না? এরপরে কমলা রীতিমতো মারধর দিতে যাবে লাজুকে। তখনই লাজু হাতটা ধরে নেয় আর বলে, খবরদার, গায়ে একদম হাত তুলতে আসবে না, খুব খারাপ হয়ে যাবে। আমি তাহলে প্রধানকে বলে দেব যে তোমরা আমার গায়ে হাত তুলছো। এরপর সুদেব আর কমলা বুঝতে পারে লাজুকে বেশি তাতিয়ে কোনো লাভ হবে না, বরং লাজুর সাথে থাকলে ভালো কিছুই হবে। সুদেব লাজুকে বারবার করে বারণ করে, কিন্তু লাজু কোনো কথা না শুনেই বেরিয়ে চলে যায়। এরপর কমলা বলে, এই মেয়েকে আটকানোর জন্য শুধুমাত্র একটা রাস্তাই খোলা আছে, আর সেটা হলো বাচ্চা। এই মেয়েটার যদি বাচ্চা হয় তবেই ওর পায়ে বেরি পরানো যাবে, তার আগে নয়। আর সেই কথাটা সুদেবের কানে ভালো করে গেঁথে যায়। এর মধ্যে অনুভব অফিসে কাজ করতে থাকে, কিন্তু অনুভব জানে আজ লাজু আসবেই কলেজে, আর লাজুর সাথে আমাকে দেখা করতেই হবে। লাজু তো কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে, আর অন্যদিকে দেখা যায় সুদেবকে ফোন করে বনলতা আর বলে, সুদেব, ওদিকে সব ঠিক আছে তো? সুদেব তখন বলে, আর কি করে ঠিক থাকবে, লাজু তো জেদ করে বেরিয়ে গেল কলেজে যাওয়ার জন্য। কত করে ওকে আটকানোর চেষ্টা করলাম, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। এরপরেই বনলতা বলে, আরে বাবা, তোমাকে যে আমি বললাম ওকে আটকে রাখতে যেভাবেই হোক না কেন, তুমি তো দেখছি কোনো কাজেরই নয়। এরপরেই সুদেব তখন বলে, আচ্ছা বাবা, আমি তো চেষ্টা করলাম, এখন লাজু যদি বাড়াবাড়ি করে তো আমি কি করব? এমনিতেই লাজুর কপালে চোট লেগে গেছে, কালকে ওর ফোনটা নিয়ে ওকে এমনভাবে ধাক্কা মেরেছিলাম যে ওর কপালে চোট লেগেছে। বনলতা মনে মনে ভাবে, সর্বনাশ, একবার যদি অনুভব ওই চোটটা দেখে নেয়
তাহলে যে কি কেলেঙ্কারি কাণ্ড ঘটবে সেটা শুধুমাত্র আমিই জানি। বনলতা বলে, সুদেব, তোমাকে দিয়ে যদি কোনো একটা কাজের কাজ হয়, সত্যি তুমি পারোও বটে, এবারে কি করবে ভেবেছো কিছু? সুদেব বলে, আসলে লাজু ভয় দেখাচ্ছিল যে আমরা যদি বেশি বাড়াবাড়ি করি তাহলে ও গ্রামের প্রধানকে সব সত্যিটা বলে দেবে। আর আমাদের গ্রামের প্রধান তো এখন লাজুকে খুব ভালোবাসে না, লাজু ডাক্তার হচ্ছে বলে কথা, তাই এখন কিছু বলা যাবে না। বনলতা ভাবে যেভাবেই হোক আমায় পুরো ব্যাপারটা দেখতে হচ্ছে। এরপর লাজুর কলেজে অনেকক্ষণ আগে গিয়েই দাঁড়িয়ে থাকে অনুভব, আর ভাবতে থাকে কখন লাজু আসবে। বলতে বলতে লাজু চলে এসেছে। লাজুর সাথে রয়েছে লাজুর বন্ধু বান্ধবীরা, আর তারা লাজুর কপালে কাটা দাগটা দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে রে তোর, এরকমভাবে কাটলো কি করে? লাজু তখন বলে, আরে আমি পড়ে গিয়েছিলাম তাই চোট লেগে গেছে। সবাই তখন বুঝতে পারে, বারবার করে জিজ্ঞেস করে, কিন্তু লাজু কোনোভাবেই সত্যি কথা বলতে চায় না, আর বলে, আরে তোদেরকে মিথ্যে বলে আমার কী বা লাভ আছে, যা সত্যি আমি সেটাই বলেছি, কোনো মিথ্যে তো কিছু বলিনি। তখনই বুঝতে পারে যে কিছু একটা হয়েছে। এর মধ্যেই অনুভব ভাবে, এতবার ধরে লাজুকে ফোন করছি, মেসেজ করছি, আমার দিকে একবারও তাকাচ্ছে না পর্যন্ত, ও আমাকে এতটা ইগনোর করছে, কিন্তু কেন, আমি কি করেছি যে আমাকে এতটা ইগনোর করছে? এর মধ্যেই বনলতা ফোন করে অনুভবকে, আর অনুভব বলে, কি হয়েছে, হঠাৎ করে আবার আমাকে ফোন করলে কেন? বনলতা বলে, অনুভব, আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, তাই আমি তোমাকে ফোন করলাম। অনুভব বলে, শরীর ভালো লাগছে না তো বাড়িতে ওষুধ আছে, ওষুধ খেয়ে নাও না, তাহলে এত বাড়াবাড়ি করার বা কী আছে আমি তো বুঝতে পারছি না। তার মধ্যেই বনলতা বলে, আরে তোমাকে তো আমি বলবো, তুমি তো আমার হাজবেন্ড। এর মধ্যেই লাজু তাড়াতাড়ি করে তার বন্ধু বাইকে করে রওনা দিয়ে দেয়। অনুভবের সাথে আর কোনোভাবেই দেখা হয় না লাজুর। লাজু ভাবে, ওর সামনে কী করেই বা দাঁড়াতাম এই মুখ নিয়ে, ও যে সহ্য করতে পারতো না, রেগে গিয়ে আবার কিছু একটা করে ফেলতো, তার থেকে এই বরং ভালো হয়েছে। এরপরেই লাজু তো বাড়ির পথে রওনা দিয়েছে, তখন ফোন করতে থাকে অনুভবকে, কিন্তু অনুভব ভাবে, আমি আর ওর ফোন ধরবো না, ওকে আমি এতবার করে ফোন করলাম, কথা বলার চেষ্টা করলাম, কিন্তু ও আমাকে পাত্তাই দিল না। লাজু, আমি সবসময় চাই তুমি অনেক অনেক উপরে যাও, তুমি গ্রো করো লাইফে, নিজের একটা সুন্দর ভবিষ্যৎ বানাও, কিন্তু তাই বলে তুমি আমাকে এইভাবে ইগনোর করবে সেটা আমি ভাবতেও পর্যন্ত পারিনি। তোমাকে দেখে কত অচেনা অজানা লাগছে, আর ওই সুদেব, ওর খবর তো আছে, ওকে আমি কোনোভাবেই ছাড়বো না, কিছুতেই না। এরপরে লাজু রওনা তো দিয়েছে বাড়ির উদ্দেশ্যে, লাজু বাড়িতে চলেও যায়। রাত হতেই লাজুর ধুম জ্বর আসে, আর সুদেব ঘুম থেকে উঠে এসে দেখে লাজু রীতিমতো জ্বরে কাতরাচ্ছে, আর তখন লাজুকে ধরে ঘরে নিয়ে যায়, মাথায় জলপট্টি দিতে থাকে, কিন্তু তাতেও জ্বর কমছে না। তখনই দীপা বলে, মনে হচ্ছে ডাক্তার ডাকতে হবে, এতটাই জ্বর রয়েছে, কোনোভাবেই কমছে না। কমলা বলে, খবরদার, আমার বাড়িতে কোনো ডাক্তার আসবে না, তাতে এই মেয়ের যা হয় হোক গে, কিন্তু ডাক্তার আসবে না যখন বলেছি তো আসবে না। এরপরে সুদেবও ডাক্তার ডাকতে চায় না, লাজুকে ওইভাবেই ফেলে রেখে দেয়।